নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব প্রাবন্ধিক শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকার রচিত হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধটি। তাহলে প্রথমে প্রাবন্ধিক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, শ্রীপান্থ প্রাবন্ধিকের প্রকৃত নাম নিখিল সরকার, তবে তিনি বাংলা সাহিত্যে শ্রীপান্থ নামেই পরিচিত। তিনি চাকরি করতেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে। তার উল্লেখযোগ্য বইগুলি সব কলকাতা বিষয়ক। বাংলা মুলুকে প্রথম ধাতব হরফে ছাপা বই হ্যালহেডের আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর সাম্প্রতিক একটা সংস্করণে তিনি দীর্ঘ ভূমিকা লিখেছিলেন। আমাদের আলোচ্য হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধটি তার রচিত হারিয়ে যাওয়া কালি-কলম ও মন প্রবন্ধের একটি অংশ বিশেষ। তাহলে মূল পাঠ শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি, হারিয়ে যাওয়া কালি-কলম মানে কালি-কলম কি হারিয়ে গেছে? হ্যাঁ, আমাদের দেশে প্রাচীন যুগ থেকে কি কালি-কলম দিয়ে লেখা আসা হতো, কিভাবে কালি তৈরি করা হতো, কিভাবে কলম তৈরি করা হতো, আর এখন আমরা বর্তমানে কেমন কালি কেমন কলম দিয়ে লিখি, তারই একটা ইতিহাস বলতে পারি তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই প্রবন্ধে। দেখো, প্রাবন্ধিক বলছেন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। প্রথমেই বলি, এই প্রবন্ধে তিনি বেশ কিছু প্রবাদ ব্যবহার করেছেন, যে প্রবাদগুলির আক্ষরিক বিশেষ বিশেষ কিছু অর্থ রয়েছে। মানে প্রাবন্ধিক বলছেন কালি কলম মন লেখে তিনজন, অর্থাৎ কালি কলম এবং মন এই তিনের মিলনেই লেখা প্রাণ পায়। ধরো, আমি একটা কিছু লিখলাম, সেটা আমি লিখবো কি দিয়ে? কালি দিয়ে। সেই কালিটা কোথায় থাকবে? কলমে ভরা। আর আমি যা মাথায় আসবে তাই তো লিখবো, যা মনে আসবে সেটাই তো লিখবো। তাই এই তিনটি ছাড়া লেখা কখনোই সম্ভব নয়। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি, আমি মানে লেখক বা প্রাবন্ধিক, যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। প্রথমেই প্রাবন্ধিক পরিচিতিতে বললাম না, তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি করতেন। তাই জন্য বলছেন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সেখানে সবাই লেখালেখি করে, সবাই লেখা ছাপায়, লেখা পড়ে, লেখা সব কিছুই করে। লেখার ওপর নির্ভর করে তো একটা পত্রিকা চলে না। কিন্তু প্রাবন্ধিক বলছেন তিনি ছাড়া আর কারোর কাছে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা মানে কম্পিউটার, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। তোমরা সবাই কম্পিউটার দেখেছো, কম্পিউটারের কিবোর্ড দেখেছো। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। অর্থাৎ সবাই টাইপরাইটারে লেখে, সবাই কম্পিউটারে লেখা করে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়, অর্থাৎ তারা যা টাইপ করছে তা ওই পর্দায় উঠে আসছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। তাই লেখক হাতে কলমে লেখেন, অর্থাৎ প্রাবন্ধিক হাতে কলমে লেখেন। কিন্তু একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ প্রাবন্ধিক ছাড়া আর কেউই সেই তার লেখালেখির আপিসে, অর্থাৎ আনন্দবাজার পত্রিকা সম্পাদকীয় বিভাগে কেউ আর কলম নিয়ে যায় না, কারণ সবাই তো কম্পিউটারেই কাজ করে। তাই কলম নিয়ে যাবেই বা কেন? তাই জন্য লেখক বলছেন যে যেদিনকে কলম নিয়ে যায় না সেদিনকেই আমার বিপদ হয়। মনে সুখ নিয়ে লিখতে পারেন না তিনি সেই দিন। তাই বলছেন, দায়সারাভাবে কোনো মতে সেই দিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির আপিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দেখো, এটা দ্বিতীয় প্রবাদ। কিন্তু অর্থাৎ যিনি পড়া লেখার কাজ করেন তার যদি কাগজ কলমের মতো আবশ্যক উপাদান সঙ্গে না থাকে, তবে তার মুন্সি পরিচয়টাই বৃথা।
আমাদের এই আধুনিক যুগে কম্পিউটারই তো আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমাদের কালি আর কলমের দরকার কী? তাই লেখক প্রাবন্ধিক এই প্রবাদটা এখানে ব্যবহার করেছেন। তাই জন্যই দেখো তিনি পরের লাইনেই বলেছেন, কালগুণে বুঝিবা আজ আমরাও তাই। তাহলে কালগুণে আজ আমরাও তাই, কালি নেই কলম নেই, অথচ আমরা নিজেদেরকে মুনশির পরিচয় দিচ্ছি। এবার দেখো লেখক তার ছোটোবেলার কথা বলছেন, খুব ইন্টারেস্টিং। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক। অর্থাৎ লেখক বলছেন যারা 50-60 বছর আগে গ্রামের ছেলে ছিলেন তারা বুঝবেন কালি কলমের সঙ্গে তাদের সম্পর্ক। তারা অনেক কষ্ট করে কালি কলম তৈরি করতো। দেখো লেখা আছে, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, অর্থাৎ সরু বাঁশের কঞ্চিগুলো দিয়ে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ ওই রোগা বাঁশের কঞ্চিটা এমনভাবে চিরে দিতে হবে যাতে কালি একেবারে গড়গড়িয়ে বেশি না পড়ে যায়, আবার যাতে আটকেও না যায়। বেশ সুন্দরভাবে, যেমন এখন আমরা পেন দিয়ে লিখি ঠিক ওরকম যেন কালি পড়ে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে। কোথায় পড়বে না লেখার পাতে। আচ্ছা, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তোমরা যদি কেউ কলা পাতা দেখে থাকো দেখবে কলা পাতায় কেমন রুল টানা মতো দাগ দাগ থাকে না, তো ওইগুলোকে লেখার খাতা হিসাবে ব্যবহার করতো। সুন্দর করে খাতার সাইজে কেটে নিত, নিয়ে লিখতো। কী দিয়ে লিখতো? ওই ঘরে তৈরি কালি আর রোগা বাঁশের কঞ্চির কলমের ভেতর কালি ভরে হোম টাস্কের খাতা বানাতো। কী দিয়ে? কলা পাতা দিয়ে। কারা বানাতো? প্রাবন্ধিকরা। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, এটা একটা প্রবাদ। তাহলে এটা তৃতীয় প্রবাদ। গরুকে অক্ষর খাওয়ানোও নাকি পাপ। এরপর দেখো লেখক বলছেন তাদের কালি তৈরির পদ্ধতি। কালিটা তারা কীভাবে তৈরি করতো দেখো, বলছেন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, অর্থাৎ পুরানো দিনের লোকেরা বলতেন, তিলতি ফোলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছেড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা। অর্থাৎ তিল ত্রিফলা, ত্রিফলা মানে হচ্ছে আমলকি, হরিতকি, বয়রা, আর শিমুল ছালা, শিমুল গাছের ছাল একসঙ্গে ভালো করে বেটে এগুলোকে ছাগ দুগ্ধে করি মেলা, ছাগলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে, লৌহ পাত্রে লোহায় ঘষি, লৌহ পাত্রে লোহায় এগুলোকে ঘষতো, লোহা দিয়ে ঘষতো যাতে ভালো রং বেরোয়। ছিঁড়ে পত্র না ছেড়ে মসি, অর্থাৎ পত্র ছিঁড়ে যাবে কিন্তু কালির উঠে যাবে না পাতা থেকে। এবার দেখো বলছে কালি তৈরি করতে এই ছিল তাদের ব্যবস্থা পত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। কিন্তু প্রাবন্ধিকরা খুব সহজে কালি তৈরি করতো। দেখো, বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে লেখকদের প্রথম লেখালেখি কী? দেখো, সবই ঘরে তৈরি। হ্যাঁ, কলা গাছটা ঘরে তৈরি নয়, ওটা প্রকৃতির দান। আর বাদবাকি সবই কিন্তু ঘরে তৈরি, নিজেরা কষ্ট করে তৈরি করতো। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। প্রাবন্ধিক বলছেন এত বছর পরে যখন দেখছি কলমকে মানুষ প্রায় হাতছাড়াই করে ফেলেছে, তখন দেখে আমার খুব কষ্ট হয়। এবার দেখো
একটু ভাবের জগতের কথা প্রাবন্ধিক বলছেন এখানে। বলছেন, ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, অর্থাৎ তিনি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন, তবে কী করতেন? ভারতে জন্ম না হয়ে যদি তার প্রাচীন মিশরে জন্ম হতো, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া নিয়ে আসতাম। নলখাগড়া বলতে বোঝায় পাতাযুক্ত লম্বা ঘাস। তো এরকম একটা লম্বা ঘাস নিয়ে তিনি ওটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন, কারণ মিশরের মানুষেরা তুলি দিয়ে লিখতেন। হয়তো সুচালু করে কলম বানাতাম, হয়তো ওটাকে সুচালু করে করে কলম বানিয়ে নিত। হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, একটা হাড় মানে কোনো জন্তু, কোনো পশুর হাড়, সেই আমার কলম। সেই হাড়টাকে ঘষে ঘষে সুচালু করে কলম বানাতেন। এরপর দেখো বলছেন, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, আমি যদি সিজার হতাম, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তাহলে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা, ধারালো শলাকা। তাহলে স্টাইলাস বলতে কী বোঝায়? ব্রোঞ্জের ধারালো শলাকা। এটা দিয়ে একজনকে আঘাত করেছিল। কে করেছিল? সিজার। কাকে করেছিল? কাসকাকে। তাই দেখো প্রাবন্ধিক বলছেন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিয়ে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, অর্থাৎ ছেলে মেয়েদের কাছে এখন অনেক রকম কলম দেখা যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। দেখো, আমরা সরস্বতী পুজোর সময় খাগের কলম দিই, দোয়াত দিই, কিন্তু আমরা কি সেই খাগের কলম আর দোয়াত দিয়ে লিখি? না, লিখি না। কারণ আমরা দিই, সেটা আমাদের ঐতিহ্য। আমরা এখন পেন দিয়ে লিখি, তাই পেনগুলোও দিই ঠাকুরকে। কাচের দোয়াতে কালির বদলে দুধ, কালির বদলে সরস্বতী পুজোর সময় দুধ দিই। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। তাহলে পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। লর্ড কার্জন এক বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। লর্ড কার্জনের কথা তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছ। তিনি ব্রিটিশ শাসনে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন। তো তিনি এই সাংবাদিকদের ইংরেজির ব্যবহার দেখে বলেছিলেন, ব্যঙ্গ করে বলেছিলেন, বাঙালি সাংবাদিকদের ইংরেজি ব্যবহারের দক্ষতা দেখে তিনি বলেছিলেন কৌতুকের সঙ্গে এই কথাটা, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। এখন কারোর হাতে পালক দিয়ে কাউকে লিখতে দেখো না। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবি দেখে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস, তৈরি হয়ে গেল কলম। মানে ওটাকে ছুঁচালো করার জন্য, যেমন এখন পেন্সিল ছুঁচালো করার জন্য শার্পনার রয়েছে, ঠিক ওরকম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কারণ কি? দোয়াত কলম এখন শৌখিনতার দিকে চলে এসছে। একটা সময় যেটা ছাড়া মানুষের লেখাপড়াই হতো না, এখন সেটা শৌখিনতার দিক থেকে বজায় চলে এসছে। এখন সেটা শৌখিনতার জিনিস হয়ে গেছে। কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। বল পেনকে আমরা ডট পেনও বলি। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। এখনও আমরা রাস্তায় অনেক পেন বিক্রেতাকে দেখতে পাই। সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে,
পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। এরপর দেখো লেখক বলছেন, ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট পকেটে সাজানো। মানে কলমকে এখন সবাই শৌখিনতার জিনিসে পরিণত করে দিয়েছে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। দেখো মেয়েরা অনেক সময় চুলে কলম মানে পেন্সিল বা পেন দিয়ে চুল আটকে রাখে। দেখো বলছেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে উঠল, দিদি আপনার খোঁপায় কলম। এরপর দেখো লেখক বলছেন, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। কলম বিস্ফোরণ মানে কি কলম ফেটে যাচ্ছে? না, আমাদের কাছে কলমের এত সহজলভ্যতা হয়ে গেছে, কলম এত সহজ, এত স্বল্প মূল্যে কলমকে পাওয়া যায়, কলম এত সস্তা হয়ে গেছে যে এখন সকলের কাছে প্রচুর কলম থাকে। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত, অর্থাৎ কোনো রাজপুত জাতির পরিচয় যেমন তাদের গোঁফ, ঠিক তেমনই কায়স্থ জাতির পরিচয় কিন্তু কলম। অর্থাৎ একটা সময় সমাজে যখন বর্ণাশ্রম প্রথা বা বর্ণভেদ ছিল, তখন একমাত্র কায়স্থরাই কিন্তু পড়াশোনার সুযোগ পেত, কলম ধারণের সুযোগ পেত। তাই এই প্রবাদটি। তাই দেখো প্রাবন্ধিক বলছেন, এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়, এখন সবাই সব কিছু করে, সবাই সব কিছু রাখে, তাই না? এরপর দেখো লেখা আছে, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ অক্ষর জ্ঞানহীন বা বিদ্যা বুদ্ধি না থাকলেও অক্ষর জ্ঞানহীন মানুষ বা বিদ্যা বুদ্ধিহীন মানুষরাও কেবল মুখস্থ বিদ্যার জোরে সাধারণ মানুষ হয়েও চণ্ডীপাঠে দক্ষ হয়ে উঠতে পারেন। কিংবা অক্ষর জ্ঞানহীন কিন্তু কলকাতার কালীঘাট মন্দিরে বসে এমনভাবে দেবী চণ্ডীর বন্দনা বা চণ্ডীপাঠ করবেন যেন মনে হবে তার বিদ্যার জন্য অত্যন্ত উচ্চমানে পৌঁছে গেছেন। তাই দেখো প্রাবন্ধিক বলছেন, এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। দেশে সবাই স্বাক্ষর নয়, কিন্তু কলম এখন সবার হাতে হাতে ঘোরে। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে অস্পৃশ্য। কাদের কাছে? পকেট মারদের কাছে। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রথম পর্বের আলোচনা এত অবধি। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।